আমি ৭৮ বয়সী এক কোটিপতিকে শুধু তার সম্পদের লোভে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ে আসরে ঠিক যখন কাজী সাহেব আমাদের কবুল পড়াচ্ছিলেন, তখন মিস্টার ইয়াসিন হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আমার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য আমার হবু স্ত্রী লিলি এখনও জানে না। আমার বয়স তখন ২৯। জীবনে কোনো চাকরি কয়েক সপ্তাহ বেশি টিকে রাখতে পারেনি। মা আয়েশা রহমান প্রায় বলতেন, লিলি, একটা স্থায়ী চাকরি করো, এভাবে আর কতদিন চলবে? আমি হেসে বলতাম, সারা জীবন অফিসে বসে কাজ করার জন্য আমি জন্মাইনি। আমি দেখতে যথেষ্ট সুন্দরী। একদিন না একদিন কোনো ধনী ও সফল মানুষকে বিয়ে করব, তারপর আর কোনো কিছু অভাব থাকবে না। আমি সবসময় বিশ্বাস করতাম একদিন আমার জীবনে এমন একজন মানুষ আসবে। সেদিন শহরে একটা অভিজাত রেস্টুরেন্টে প্রথম দেখি মিস্টার ইয়াসিন। তিনি একা বসে রাতের খাবার খাচ্ছিলেন। হাতে আবি সোনার ঘড়ি, গায়ে নিখুঁতভাবে সেলাই করা নেভিল নীল স্যুট। রেস্টুরেন্টের প্রতিটি কর্মচারী যেন তাকে বিশেষ সম্মান করছিলেন। লোকটির বয়স আমার বাবার চেয়েও অনেক বেশি ছিল, কিন্তু আমি ইচ্ছা করে বিষয়টা গুরুত্ব দিলাম না। হঠাৎ তার হাত কেঁপে উঠল। ওয়াইনের গ্লাসটি তার হাত থেকে পড়ে যাওয়ার আগে আমি দৌড়ে গিয়ে সেটি ধরে ফেললাম। ওটার আসার আগে আমি তাকে সাহায্য করেছিলাম। সেদিনের পর কয়েক সপ্তাহ কেটে গেল। এক সকালে আমার বাসায় বিশাল এক গোলাপের তোড়া নিয়ে পৌঁছালো, সঙ্গে একটা ছোট্ট চিঠি। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ, মিস্টার ইয়াসিন। তারও কিছুদিন পর তিনি আমাকে এমন একটি বড় হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন, যার ঝলক দূর থেকেও চোখে পড়ে। আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু বাবা মা মোটেও খুশি হলেন না। বাবা বললেন, লোকটার বয়স তো প্রায় ৮০, তুমি কি সত্যি তাকে ভালোবাসো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, তিনি আমার খুব যত্ন নেন। একজন স্বামীর কাছ থেকে এর চেয়ে বেশি আর কি চাই? কিন্তু নিজের মনকে আমি সত্যটা বলতে পারিনি। আমার সমস্ত স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল শুধু মিস্টার ইয়াসিনের বিশাল অট্টালিকার ঘিরে। তিনি বলেছিলেন, বাড়িটিতে সংস্কার কাজ চলেছে, বিয়ের পর আমরা সেখানেই থাকবো। আমি কল্পনা করতাম বিশাল সিঁড়ি, রাজকীয় শোবার ঘর, বিলাসবহুল জীবন আর এমন একটা ভবিষ্যৎ যেখানে অর্থ নিয়ে আমাকে আর কোনোদিন ভাবতে হবে না। কিন্তু বিয়ের দিন যত ঘনিয়ে আসছিল, মিস্টার ইয়াসিনের আচরণ ততই অদ্ভুত হয়ে উঠছিল। একদিন বললেন তার বিলাসবহুল গাড়িতে নাকি গ্যারেজ মেরামতের জন্য রয়েছে। আরেকদিন জানালেন তার সব বিনিয়োগ হিসাবে সাময়িকভাবে জব্দ হয়ে গেছে। এরপর বিয়ের কয়েক সপ্তাহ আগে তিনি লজ্জিত মুখে বললেন, লিলি, আমার বিয়ের স্যুট কেনার জন্য কিছু টাকা ধার দিতে পারবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি শুধু মুচকি হেসে বললেন, তোমার জন্য একটা বড় চমক অপেক্ষা করছে, আর একটু ধৈর্য ধরো। কিন্তু আমার চমকের প্রতি কোনো আগ্রহ ছিল না। আমি শুধু তার বিপুল সম্পদের মালিক হতে চেয়েছিলাম। তাই সব কিছু চুপচাপ মেনে নিলাম। অবশেষে আমাদের বিয়ের দিন চলে এলো। আলোকসজ্জায় ঝলমল করছিল পুরো অনুষ্ঠান স্থল। চারদিকে ফুলের ছাঁচ, অতিথিদের ভিড় আর আনন্দের পরিবেশ। আমি লাল বেনারসি পরে মিস্টার ইয়াসিনের পাশে দাঁড়িয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমি সেই বিশাল প্রাসাদ গৃহে কর্মী হয়ে যাব। ঠিক তখনও কবুল পড়ানোর মাঝখানে মিস্টার ইয়াসিন মাইক্রোফোন তুলে নিলেন। মুহূর্তের মধ্যে পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আমার হবু স্ত্রী এখন আমার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানে না। সব অতিথির চোখে একসঙ্গে আমার দিকে ঘুরে গেল। কিন্তু মৃদু হেসে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সত্যি কথা হলো, এতদিন আমি লিলিকে পরীক্ষা করেছিলাম, সে আমাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু আমার সম্পদের জন্য আমার জীবনে এসেছে সেটা জানার জন্য। আমার হাতে ফুলের তোড়া শক্ত হয়ে গেল। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর তিনি ধীরে ধীরে বললেন, কারণ আমার সম্পদের ব্যাপারে। আমি নিঃশ্বাস আটকে তারপর কথা অপেক্ষায় রইলাম। বুকে একটু ধকধক শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, কারণ আমার সম্পদের ব্যাপারে সবাই যা জানে সত্যিটা তা নয়। কথাটা শুনে আমার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মনে হলো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। অতিথিদের মধ্যে চাপ গুঞ্জন শুরু হলো। কেউ অবাক, কেউ কৌতূহলী, আবার কেউ ফিসফিস করে নানা কথা বলতে লাগলো। তিনি শান্ত গলায় বললেন, আমি সত্যি অনেক বছর আগে একজন সফল ব্যবসায়ী ছিলাম, কিন্তু কয়েক বছর আগে আমি আমার সব সম্পত্তি একটা ট্রাস্টের নামে দান করে রেখেছি। এখন আমার নামে যা আসে তা শুধু সাধারণ বাড়ি আর সামান্য কিছু সঞ্চয়। কথাগুলো শুনে আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। এতদিন যে বিলাসবহুল
জীবনে স্বপ্ন দেখে এসেছি, মুহূর্তের মধ্যে তা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, তাহলে সেই বিশাল অট্টালিকা, সেই দামি গাড়ি, আপনার কোটি কোটি টাকার ব্যবসা? মিস্টার ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, অট্টালিকা এখন একটি বৃদ্ধাশ্রম হিসাবে ব্যবহৃত হয়। গাড়িটি অনেক আগেই বিক্রি করে দিয়েছি। আর ব্যবসার অধিকাংশ শেয়ার আমি ইয়েতিমখানা, হাসপাতাল আর শিক্ষাবৃত্তির জন্য দান করেছি। মানুষের দোহাই আজ আমার সবচেয়ে বড় সম্পদ। অতিথিদের মধ্যে অনেক বিস্ময়ে হাততালি দিল। কেউ কেউ আবাগিয়ে চোখ মুছতে লাগলেন। কিন্তু আমার কাছে সব কিছু যেন দুঃস্বপ্নের মতো লাগছিল। আমি মনে মনে হিসাব করতে লাগলাম, তাহলে এতদিন আমি কিসের আশায় এই বিয়েতে রাজি হয়েছিলাম? আমার সমস্ত পরিকল্পনা কি তাহলে শেষ? মিস্টার ইয়াসিন আবার মাইক্রোফোন হাতে তুলে বললেন, আমি ইচ্ছা করে গত কয়েক সপ্তাহ ধরে লিলির সামনে নিজের আর্থিক সমস্যায় পড়ার একজন মানুষ হিসেবে উপস্থাপন করেছি। গাড়ি নষ্ট হয়েছে বলেছি, বিনিয়োগে আটকে গিয়েছি বলেছি, এমনকি বিয়ের শ্যুট কেনার জন্য ওর কাছে টাকা ধার চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম সে আমার পাশে থাকে কিনা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম আমি কখনোই তার কষ্টের কথা ভেবে সাহায্য করিনি। আমার মনে শুধু একটি চিন্তাই ছিল, বিয়েটা কোনোভাবে হয়ে যাক, তারপর সব সম্পদ আমার হাতে নাগালে চলে আসবে। সে লোভে আমাকে অন্ধ করে রেখেছিল। হঠাৎ বাবা উঠে দাঁড়ালেন। তিনি সবার সামনে বললেন, আমি শুরু থেকে এই বিয়ের বিরুদ্ধে ছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে মানুষটাকে নয়, তার সম্পদকে দেখে ভালোবেসে। কিন্তু একজন বাবা হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলাম হয়তো ওর মন বদলাবে। বাবার কথা শুনে আমার মাথা আরও নিচু হয়ে গেল। মা আয়েশা রহমান নীরবে চোখের জল মুছছিল। তার মুখে হতাশার ছাপ স্পষ্ট। আমি জীবনের প্রথমবার নিজের কাজের জন্য ভীষণ লজ্জা অনুভব করলাম। ঠিক তখনই মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে বললেন, লিলি, এখনও সময় আছে। তুমি যদি মনে করো শুধু সম্পদের জন্য এই বিয়েতে রাজি হয়েছিলে, তাহলে এখানেই সব শেষ করতে পারো। আমি তোমাকে কোনো দোষ দিব না। কিন্তু যদি মনে করো আজকের পর থেকে নতুন করে সত্যিকারের সম্পর্ক করতে চাও, তাহলে সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। পুরো হলরুম আবার নিস্তব্ধ হয়ে গেল। ছোট ছোট অতিথির চোখ তখন শুধু আমার দিকে। আমি বুঝতে পারছিলাম আমার পরবর্তী একটি উত্তরে নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ। আমি কি সত্যি স্বীকার করব, নাকি শেষবারের মতো আরেকটি মিথ্যা আশ্রয় নেব? লোভার বিয়ের পর্ব 3। আমি কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চারপাশ শত শত মানুষের দৃষ্টি যেন আমার বুকের ভিতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এতদিন যে সত্যটা নিজের কাছে লুকিয়েও রেখেছি, সেটা আর অস্বীকার করার কোনো উপায় ছিল না। ধীরে ধীরে মাইক্রোফোনটা হাতে নিয়ে কাঁপা গলায় বললাম, আমি মিথ্যা বলবো না। হ্যাঁ, প্রথম দিন আমি আপনাকে ভালোবেসে নয়, আপনার সম্পদের লোভে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম একবার বিয়ে হয়ে গেলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আজ বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। কথাগুলো বলতেই পুরো হলরুম আবার চাপা গঞ্জে ছড়িয়ে পড়ল। মা আয়েশা রহমান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। বাবা নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে রাগের চেয়ে হতাশাই বেশি ছিল। আমি আর তাদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। জীবনের প্রথমবার নিজের লোভকে সবার সামনে স্বীকার করার কষ্টটা আমার ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে আমার সামনে এগিয়ে বললেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, সত্য স্বীকার করার সাহস খুব কম মানুষের থাকে লিলি। আজ তুমি অন্তত মিথ্যার আড়ালে লুকাওনি। কিন্তু আমি তোমাকে আরেকটি সত্য জানাতে চাই। তিনি হাতের ইশারায় সামনের সারিতে বসে থাকা একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের মঞ্চে ডাকতেন। ভদ্রলোক উঠে এসে মিস্টার ইয়াসিনের পাশে দাঁড়াতে অনেক অতিথি তাকে চিনে ফেললেন। মিস্টার ইয়াসিন পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আমার আইনজীবী, ব্যারিস্টার রাশেদ করিম। গত 6 মাস ধরে আমার সব আইনি কাগজপত্র তিনিই দেখাশোনা করেছেন। ব্যারিস্টার রাশেদ একটি সিল করা ফাইল সবার সামনে তুলে ধরে বললেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল, কারণ মিস্টার ইয়াসিন চেয়েছিলেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সবার সামনেই করা হোক। আমার বুক আবারও কেঁপে উঠল। মনে হলো এখনই হয়তো এমন কিছু বাকি আছে যা আমি জানি না। মিস্টার ইয়াসিন ফাইলটির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি বলেছিলাম আমার সব সম্পত্তি দান করে দিয়েছি। কথাটা পুরোপুরি মিথ্যা নয়, আবার পুরোপুরি সত্যও নয়। কথাটি শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি আমার ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য কোনো সম্পত্তি রাখিনি।
কিন্তু আমি একটি পারিবারিক ট্রাস্ট গঠন করেছি। সেই ট্রাস্ট থেকে এতিমখানা, হাসপাতাল ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানো হয়। ট্রাস্টের নিয়ম অনুযায়ী আমার মৃত্যুর পর কেউ ব্যক্তিগতভাবে একটি টাকাও নিজের নামে নিতে পারবে না। যে আমার জীবনসঙ্গিনী হবে তাকে এই দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে হবে। এই দায়িত্ব পালন করতে না চাইলে সে ট্রাস্টের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমার সমস্ত কল্পনা আবারও ভেঙে গেল। আমি ভেবেছিলাম কোটি কোটি টাকার মালিক হয়ে বিলাসবহুল জীবন কাটাবো, অথচ এখন বুঝলাম সেই সম্পদের প্রতি অংশ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত। সেখানে ব্যক্তিগত লোভের কোনো জায়গা নেই। মিস্টার ইয়াসিন এবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, লিলি, আমি এখনও তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছি না। কাজী সাহেব এখানেই আসেন। তুমি চাইলে এই মুহূর্তে বিয়ে বাতিল করে চলে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। আবার যদি সত্যি নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আজ থেকে তোমার সম্পদ নয়, দায়িত্বের পথ বসে নিতে হবে। পুরো হল নিঃশ্বাস বন্ধ করে আমার উত্তরে অপেক্ষায় রইল। আমি ধীরে ধীরে চারদিকে তাকালাম। এত মানুষের সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম আজ শুধু একটি বিয়ে নয়, আমার পুরো জীবনের মোড় ঘুরে যাওয়ার মুহূর্তে এসে গেছে। আমি চোখের পানি মুছে এক পা সামনে এগোলাম। তারপর মাইক্রোফোনটি শক্ত করে ধরে এমন একটা কথা বললাম যা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। পুরো হলরুম নিঃশ্বাস বন্ধ করে আমার উত্তরে অপেক্ষায় ছিল। আমার হাত কাঁপছিল, চোখ ভিজে উঠছিল অপরাধবোধে। আমি ধীরে ধীরে মাইক্রোফোনটা ঠোঁটের কাছে এনে বললাম, মিস্টার ইয়াসিন, যদি আজকের আগে এসব জানতাম তাহলে হয়তো এই মঞ্চে দাঁড়াতাম না। কারণ আমি সত্যি আপনার সম্পদের লোভে আপনার জীবনে এসেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি টাকা মানুষকে বড় করে না, তার চরিত্র তাকে বড় করে। আমি জানি আমার ভুলের ক্ষমা অযোগ্য, তবুও যদি আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, আমি প্রমাণ করতে চাই আমি বদলাতে পারি। আমার কথা শেষ হতেই পুরো হলরুম কয়েক মুহূর্তের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। তারপর অতিথিদের মধ্যে কেউ কেউ হাততালি দিতে শুরু করলেন। মা আয়েশা রহমান চোখের জল মুছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। বাবা প্রথমবারের মতো আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসির গর্বের চেয়ে স্বস্তি বেশি ছিল। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সবাই যে ভুল স্বীকার করার সাহস দেখাতে পারে না। আজ তুমি সেই সাহস দেখিয়েছ, তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে রাজি আছি। তবে একটি শর্ত আছে। আমি অবাক হয়ে বললাম, কী শর্ত? তিনি শান্ত গলায় বললেন, আজ যদি আমাদের বিয়ে হয় তাহলে আগামী 1 বছর আমরা স্বামী স্ত্রী হিসাবে কোনো বিলাসবহুল জীবনে থাকবো না। আমরা থাকবো একটি ছোট্ট বাড়িতে। তুমি কোনো চাকর বাকর পাবে না, নিজের কাজ নিজেই করতে হবে। আর প্রতিটি সপ্তাহ অন্তত একদিন আমার সঙ্গে ইয়েতিমখানা, বৃদ্ধাশ্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 1 বছর পর তুমি যদি মনে করো এই জীবন তোমার জন্য নয়, তাহলে আমি নিজেই তোমাকে সম্মানের সঙ্গে মুক্তি দেব। কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। এমন শর্তের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি যে প্রাসাদের স্বপ্ন দেখেছিলাম তার বদলে অপেক্ষা করেছি সাধারণ জীবন। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার আর আমার মনে আগের মতো লোভ কাজ করছিল না, বরং মনে হচ্ছিল এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি কোনো দ্বিধা না করে বললাম, আমি আপনার শর্তে মেনে নিলাম, কারণ আজ আমি প্রথমবার বুঝতে পেরেছি সুখের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। মিস্টার ইয়াসিন মুচকি হেসে কাজী সাহেবকে দিকে তাকালেন। কাজী সাহেব আবার কবুল পড়ানো শুরু করলেন। 3 বার স্পষ্ট কণ্ঠে আমি বললাম, কবুল। মিস্টার ইয়াসিন একইভাবে কবুল বললেন। মুহূর্তের মধ্যে অতীতের করতালিতে পুরো হলরুম মুখরিত হয়ে উঠল। কিন্তু আমার মনে হচ্ছিল আজ শুধু একটি বিয়ে নয়, আমার পুরো লোভীর জীবন সমাপ্তি ঘটল। অনুষ্ঠানে শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো এবার আমরা সেই বিখ্যাত অট্টালিকায় যাব। কিন্তু মিস্টার ইয়াসিন আমাকে নিয়ে শহরে এক শান্ত এলাকায় ছোট্ট সাধারণ একটি বাড়িতে সামনে গিয়ে গায়ে থামালেন। বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও কোনো বিলাসিতা ছিল না। আমি চারদিকে তাকিয়ে বুঝলাম এটা এখন আমার নতুন ঠিকানা। বাড়ির ভিতরে ঢুকতে দেয়ালে সারি সারি ফ্রেমে বাঁধানো ছবি চোখে পড়ল। কোথাও ইয়েতিম শিশুদের সঙ্গে মিস্টার ইয়াসিন, কোথাও বৃদ্ধাশ্রমে বাসিন্দার পাশে দাঁড়িয়ে আছেন হাসছেন, কোথাও আবার অসহায় রোগীদের চিকিৎসা ব্যবস্থা করছেন। প্রতিটি ছবির নিচে লেখা ছিল মানুষের দোয়া আর কৃতজ্ঞতার কিছু কথা। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম
এই মানুষটি শুধু ধনী নন, তিনি মানুষের ভালোবাসার সত্যিকারের ধনী। ঠিক তখনই দরজা কড়া নাড়ালো, শব্দ হলো। একজন প্রায় 30 বছরের যুবক দ্রুত ভিতরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, স্যার, ইয়েতিমখানা থেকে ফোন এসেছে। ছোট্ট রায়হান অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। ডাক্তার বলছেন আজ রাতে অপারেশন না করলে বাঁচানো কঠিন হবে। আমি বিস্ময়ে মিস্টার ইয়াসিনের তাকালাম। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের কোট তুলে নিলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, লিলি, আমাদের বাসুরাত অপেক্ষা করতে পারে, কিন্তু একটি শিশুর জীবন অপেক্ষা করবে না। তুমি কি আমার সঙ্গে যাবে? আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। জীবনের প্রথমবার এমন এক প্রশ্নের মুখোমুখি হলাম যেখানে অর্থ নয়, একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান। আমি এক মুহূর্ত দেরি না করে দৃঢ় কণ্ঠে বললাম, আমি আপনার সঙ্গে যাব। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো বিস্ময় ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি আমার কাছ থেকে এই উত্তরটাই আশা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। করিডোরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন এতিমখানার কয়েকজন কর্মচারী। ছোট্ট রায়হানকে তখন অপারেশন থিয়েটার নিয়ে প্রস্তুতি চলছিল। মাত্র 8 বছরের একটি ছেলে, মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখের বাচ্চার আকুতি স্পষ্ট। মিস্টার ইয়াসিন ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ চাইলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রায়হান দুর্বল কণ্ঠে বলল, দাদু, আপনি এসেছেন তো, এখন আমি আর ভয় পাচ্ছি না। কথা শুনে আমার বুকে হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি অবাক হয়ে বললাম, এই মানুষটাকে শুধু ধনী ব্যবসায়ী নয়, অসহায় শিশুরা আপন হিসাবে চেনে। ডাক্তার দ্রুত এসে জানালেন, অপারেশনের আগে কিছু কাগজ অভিভাবকের সাক্ষ্য দরকার। মিস্টার ইয়াসিন এক মুহূর্ত দেরি না করে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি রায়হানের আত্মীয়? তিনি শান্তভাবে উত্তর দিলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্ক অনেক সময় তার চেয়েও বড় হয়। অপারেশন শুরু হয়ে গেল। আমরা হাসপাতালে করিডোরে বসে অপেক্ষা করতে লাগলাম। রাত যখন গভীর হচ্ছিল, আমার ভিতরে অস্থিরতা ততই বাড়ছিল। এতদিন আমি কেবল নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি, কিন্তু আজ প্রথমবার একজন অচেনা শিশুর জন্য মন থেকে দোয়া করছিলাম। নিজের অশান্তে 2 হাত তুলে আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, ছেলেটাকে সুস্থ করে দিন। প্রায় 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার দরজা খোলা গেল। ডাক্তার হাসিমুখে বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন বিপদ অনেকটাই কেটে গেছে। খবরটি শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। মিস্টার ইয়াসিন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখের কোণে চিকচিক করছিল আনন্দের অশ্রু। আমি বুঝতে পারলাম, মানুষের জীবনে বাঁচার আনন্দ কোটি টাকার সম্পত্তির আনন্দের চেয়েও অনেক বড়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাত প্রায় শেষ। বাইরে ফজরের আজান ভেসে আসছিল। গাড়িতে বসে আমি অনেকক্ষণ চুপচাপ ছিলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি এতদিন শুধু আপনার টাকাই দেখেছি, কিন্তু আজ বুঝলাম একজন মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স নয়, তার কাজ। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে বললেন, লিলি, মানুষ চাইলে প্রতিদিন নতুন করে শুরু করতে পারে। অতীতের ভুল বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানোর সুযোগ সবসময় থাকে। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। পরদিন সকালে আমরা বাড়িতে ফিরতে দরজার সামনে একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন ব্যারিস্টার রাশেদ করিম, তার হাতে আগেই সেই সিল করা ফাইলটি। তিনি ঘরে ঢুকেই বললেন, স্যার, সময় হয়ে গেছে। বোর্ডের সদস্যরা সবাই এসে গেছেন। আজকে বৈঠকে আপনার উপস্থিতি থাকতে হবে। আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, কিসের বৈঠক? ব্যারিস্টার রাশেদ আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আজ এমন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যা শুধু এই চান্স নয়, আপনার জীবনও পুরোপুরি বদলে দিতে পারে। আমি বিস্মিত হয়ে মিস্টার ইয়াসিনের দিকে তাকালাম। তিনি শুধু মুচকি হেসে বললেন, চলো, আজ তুমি এমন কিছু দেখবে যা আমি এতদিন ইচ্ছা করেই তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম। তার কথায় আমার বুক আবার ধুকধুক করে উঠল। মনে হতে লাগলো মিস্টার ইয়াসিন জীবনে এখনো এমন অজানা অধ্যায় আছে যার সঙ্গে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।